আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা পৃথিবীতে ফুটবলের মতো লাত খেতে খেতে এখন ট্রাম্প এসে পড়েছেন ভারতের পায়ে। এখন আমেরিকার কাছে প্রচুর তেল আছে, তেলের একেবারে ব্যারেল ব্যারেল নিয়ে এসেছিলেন মার্কো রুবিও তেল মারতে। বোঝাতে চেয়েছেন যে ভারত আর আমেরিকা কত গুরুত্বপূর্ণ বন্ধু, এবং তাদের মধ্যে এত সখ্যতা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে আমেরিকার নেই, এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি যা ডোজ দিয়েছেন তারপরেতে আর মোদিজির সঙ্গে বেশি মুখ খোলেননি। 5 মিনিটের মধ্যেই উনি মোদিজির সঙ্গে দেখা করে বেরিয়ে আসেন মার্কো রুবিও। মানে জয়শঙ্করজির যে কথা, আমি কাগজ পড়ে আমি স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা পড়লে আপনারা খুব মজা পাবেন। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি তারপর আসবো কোয়াড ফোয়াড এই সমস্ত ব্যাপারে, তারপর আসবো ভারতের যুক্তিটা কি সেটাতেও আসবো। মানে খেলায় পড়লে বাঘও গাছে ওঠে। এখন দেখেছে ভারত ছাড়ার বন্ধুর জায়গা নেই, একমাত্র বাঁচাতে পারে ভারত। কারণ সবার সঙ্গে ভারতে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে এখনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি। তিনি মন গলাতে এসেছিলেন এবং তেল মারতে এসেছিলেন। এবং কি বেরিয়েছে আমাদের কাগজে, এবার আমি পড়ে শোনাচ্ছি। হেডিং হয়েছে ট্রাম্প ফের মোদি ভক্ত, জয়শঙ্কর ভারত কথা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত কিন্তু বলেনি, একটা কথা পরিষ্কার বলে, বিদেশ সচিব মার্কো রুবিও বলেছে, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি, আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দু দেশের কাছেই টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। এটা হচ্ছে মার্কো রুবিওর কথা, জয়শঙ্করজির কথা আমি পরে আপনাকে শোনাচ্ছি। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে বসিয়ে আজ দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষে সরব হয়েছেন। তার কথায়, নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম নীতি এর সামনে আনতে যেমন কোনো দ্বিধা করে না, ঠিক সেরকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুটি দেশই নিজেদের স্বার্থ নিয়ে চলে। এবার অনেক ক্ষেত্রে দু দেশের স্বার্থ একে অন্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, মানে তেল সংক্রান্ত ব্যাপারে। তাই আমরা কৌশলগত অংশীদারিত্ব আমাদের রয়েছে। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয়ের স্বার্থ মেলে না। এখানে কিন্তু পরোক্ষে বাংলাদেশের কথা আসছে, বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ হয়নি। কেন উচ্চারণ হয়নি সেটাও আমি পরে বলছি। তখন পরিস্থিতিকে একটু শুনে মানিয়ে নিয়ে চলতে হয়। এরপরই তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি বিষয় এটাই বলার যে আমাদের বহু রকম উৎস রয়েছে, নির্ভরযোগ্য উৎস হচ্ছে, বৃহৎ উৎস রয়েছে এবং সস্তার উৎস রয়েছে। এর অনেক কিছুই আমেরিকা এবং বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে রপ্তানির ক্ষেত্রে মেরে আমরা তেল রপ্তানির ক্ষেত্রে উৎস বাড়াবো এবং আমদানি চালিয়েও যাব। মানে আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে আমরা রপ্তানি চালিয়ে যাব, কারোর কথা আমরা শুনবো না, পরিষ্কার বলে দিয়েছেন। দামের দিকটিও দেখতে হবে, কারণ দিনের শেষে 140 কোটি দেশবাসীর জ্বালানি যাতে সহজলভ্য এবং পকেটসই হয় তা দেখা জরুরি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে ভারতের মতামত আজ আমেরিকাকে স্পষ্ট জানানো হয়েছে।
বলা হয়েছে যে জ্বালানি বাজারকে সংকুচিত করলে তেলের দামে তা প্রভাব পড়বে। এই বৈঠকের পরে রাতে আমেরিকার একটি অনুষ্ঠানে আচমকাই সে দেশের রাষ্ট্রদূত সার্জিও গোরে স্পিকার ফোনে কল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাবুন, তখন তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদি মহান। তারপরে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। আহা হা, কি কথা! ওদের মানে ব্যাকেটে ভারত সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে। এই লাইনটা যে বলেছে না, ওরা জানে যে ওদের সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে, অর্থাৎ ট্রাম্পকে ফোন করতে হবে, ওদের এখানেই ফোন করতে হবে। ট্রাম্প আরো বলেন, আমাদের অর্থনীতি এবং শেয়ার বাজার রেকর্ড মাপের, সেখান থেকে ভারত আবার যা কিছু চাইতে পারে। শেষে ফের মনে করিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বিরাট ভক্ত। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছেন, যদি বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ডিসিশন ভারত নেয় বা অন্য কোনো কিছু ভাবে, তাহলে পরে তার কাছেই যোগাযোগ করতে হবে, যার জন্য বাংলাদেশ নিয়ে আর কোনো রকম উচ্চ বাচ্চাই করেনি। কারণ একবার যদি বাংলাদেশ নিয়ে উচ্চ বাচ্চা করা হয়, তাহলে পরে ট্রাম্প এখন গলা ফাটাবেন, ড্রাম পেটানোর মতো পেটাবেন। যেমন 53 বার বা ট্রাম্প পিটিয়েছেন ভারত পাকিস্তান জিতেছে ভারত পাকিস্তান যুদ্ধে, ওইরকম উনি ড্রাম পেটাবেন। তাই বাংলাদেশের নিয়ে কোনো কথাই বলা হয়নি, বাংলাদেশ নিয়ে ভারত যা করছে একাই করবে, ওখানে ট্রাম্পের কোনো বক্তব্য ভারত শুনবে না। রুবিও আজ বারবার এটাই বোঝাতে তৎপর থেকেছেন যে ভারতের ক্ষেত্রে শুধু নয়, তাদের ইউরোপীয় শরিকদের সঙ্গেও বাণিজ্য সম্পর্কে কিভাবে সমস্যা তৈরি হয়েছে। মানে ভারত যে ইউরোপীয় ইউনিয়নগুলোর সঙ্গে যে চুক্তি করে নিয়েছে না, তাদের কি সমস্যা হয়েছে। তার কথায়, ভারত এক অতিকায় অর্থনীতি, আমরা অগ্রগণ্য বাণিজ্য শরিক, আমরা ভারতের সঙ্গে বহু ক্ষেত্রের বাণিজ্য করি। ফলে স্বাভাবিকভাবেই এই বিশালাকায় দেশের সঙ্গে বাণিজ্যের নতুন ভারসাম্য আনতে গেলে কিছু পার্থক্য তৈরি হবেই। তবে সুসংবাদ হলো, নতুন করে ভারসাম্য তৈরি করতে শেষ পর্যন্ত এখন এই ভরসা তৈরি হয়েছে যে গোটা বিশ্বের সঙ্গেই বাণিজ্য চুক্তির জায়গায় পৌঁছাতে পারছি। এটা আমাদের জন্য ভালো, আমাদের বাণিজ্য শরিকদের জন্যও ভালো। এরপরই তিনি জানিয়েছেন, বাণিজ্য শরিকদের সঙ্গে মধ্যে অবশ্যই রয়েছে ভারত, আমরা চুক্তির মুখে দাঁড়িয়ে রয়েছি। মানে নিজেই গাইছেন, নিজেই ঢাক বাজাচ্ছেন, উনি একাই বলছেন আমাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে, আমরা বাণিজ্য চুক্তির মুখে রয়েছি। এবং ট্রাম্প তার ফোন তো ধরেন না, তিনি যেখানে উপস্থিত হবেন খবর পান, সেখানে মোদিজি যান না, ট্রাম্পের ফোনও ধরেন না, ট্রাম্পের সঙ্গে কোনো মেসেজের উত্তরও উনি দেন না। হ্যাঁ, একটা প্রাপ্তি স্বীকার একটা করে ছেড়ে দেন, ওটুকু ভদ্রতা ওটা করতে হয়, একটা প্রাপ্তি স্বীকার করে ছেড়ে দেন। এই যে ট্রাম্প বলেছেন না, যা কিছু করতে হবে আমি জানি, ওদেরকে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারত বুঝে গিয়েছে বাংলাদেশ সম্পর্কে যা ভাবছে ভারত, সেটা যদি আমেরিকার নাকের ডগায় হয়ে যায়, তাহলে আমেরিকার নাক কাটা যাবে। আমেরিকার নাক তো দুনিয়ায় কাটা গেছে, ইরান যুদ্ধেতে আমেরিকার নাক কেটেছে, পাকিস্তানকে সাহায্য করার পরও পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সমস্ত নষ্ট করে দিয়ে, F-16 বিমান ধ্বংস করে দিয়ে ওখানে একটা নাক কেটেছে, ট্যারিফ নিয়ে সারা বিশ্বে নাক কেটেছে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও সারা বিশ্বে নাক কাটা গেছে। কারণ ভারত ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। একলা পড়ে রয়েছে ট্রাম্প, মানে আমেরিকার সঙ্গে যতই দাবি করা হোক না কেন, কোনো রকম হবে না। এই যে পুরো রিপোর্টটার মধ্যে আমি সারাংশটা বললাম, এখানে মোদিজির সঙ্গে তার যে বৈঠকের একটা লাইনও বেরোয়নি, বাংলাদেশ নিয়ে একটা লাইনও বেরোয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। ভারত যা করবে নিজস্ব ক্ষমতায় করবে,
এবং নিজস্ব প্রয়োগ ক্ষমতা কাজে লাগিয়ে করবে। এখানে বাকি আমেরিকার দাদাগিরি চলবে না। আপনি জাহাজ পাঠাবেন, যুদ্ধ জাহাজ পাঠাবেন, ভারত বসে বসে দেখবে। আসলে ভয়টা হচ্ছে RICর ভয়। রাশিয়া ইন্ডিয়া চায় না, RICর ভয়। আর উনি বারবার বলছেন কোয়াড। উনি কিন্তু মোদিকে ফোন করেননি, উনি স্পিকার ফোনে জয়শঙ্করকে শোনাচ্ছেন, মোদি আমার ভালো বন্ধু। তো মোদিকে ফোন কর না, আপনি মোদিকে ফোন করুন। সে ক্ষমতা নেই, কারণ জানেন অপমানিত হবেন, মোদি ফোনও তুলবেন না, এতটাই ক্ষেপে আছেন। কারণ আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, চীনকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু আমেরিকা আরো তার থেকে ভয়ঙ্কর। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। চিহ্নিত শত্রুর থেকে অচিহ্নিত শত্রু, মানে বন্ধু সাজে যে শত্রু আছে, সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। ফলে আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পর মোদিজি বুঝে গিয়েছেন আমেরিকা তার খোলস ছেড়ে কোনোদিনও বেরোবে না, আমেরিকা তার কাজকর্ম করে যাবে। এবং এখানে ওই যে সার্জিও গোর যিনি গেছিলেন আমাদের মিশনারিজ অফ চ্যারিটিতে, ওখানে সম্ভবত কথাবার্তা হয়েছে যে আমরা আর ওই আপনার ওখানে গিয়ে আর খ্রিস্টান প্রচার করতে হবে না, কারণ ওখানে সম্ভবত আমরা কোনো খ্রিস্টান স্টেট আমরা বানাতে পারছি না, কারণ চীন এবং ভারত ওই জায়গা দেবে না। কারণ মায়ানমারের একটা সীমান্ত নিতে হবে, ভারতের একটা নিতে হবে, বাংলাদেশের একটা নিতে হবে। ভারতেরটা এবং বাংলাদেশেরটা ভারত দেবেই না, আংলি মারবেই। আর চীনের বহু প্রজেক্ট রয়েছে ওখানে, চীন তো হাত পা তুলে রয়েছে আমেরিকার পেছনে বাস দেওয়ার জন্য। এই যে ওয়াশিংটন থেকে উনি উড়ে গেলেন বেজিং, উড়ে গিয়ে উনি প্রাপ্তি কি হলো? আমি বলেছিলাম না উনি জিরো পাবেন, জিরো, একটা বিগ জিরো হয়েছে। কোনো দেখেছেন আপনারা এই একটা হয়েছে, মানে একটা ফল বেরিয়েছে। ঠিক আছে, রেয়ার আর্থ মিনারেল আমি নিলাম, তোমাকে এই ইরানের ক্ষেত্রে ছাড় দিলাম, ঠিক আছে, আমরা কোয়াডের মধ্যে তোমায় নিয়ে নিচ্ছি। কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তা অস্ট্রেলিয়াকে আপনি পদে মাছ দিয়ে রেখে দিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীকে আপনি হোয়াইট হাউসে ডেকে তাকে একেবারে অপমান করেছেন, ভারতের সঙ্গে শত্রুতা করেছেন, আর চীন তো আপনার বরাবরই শত্রু, সুতরাং কোয়াড হবে কি করে? এই তো চারটে মেম্বার আপনাকে ভালো মতো চিনে গেছে, সুতরাং কোয়াড ফোয়াড কিছু হবে না। ওই জন্য কোয়াডের প্রসঙ্গ তোলাই হয়নি, কাগজে তো বেরোয়নি, কিন্তু আলোচনাটা হয়েছে কোয়াডের। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন না বলেছেন কাগজে এক ফোঁটা বেরোয়নি। 5 মিনিটের ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন আমার অন্যত্র মিটিং রয়েছে, আমি একটুখানি ব্যস্ত আছি, ব্যস্ত তাড়িয়ে দিয়েছে। আমাদের যে কলকাতায় এলেন বিদেশ মন্ত্রী, মার্কিন বিদেশ মন্ত্রী, কলকাতার কটা লোক জানে বলুন তো? কলকাতার লোক জানেই না। মানে আমেরিকার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের সঙ্গে। আচ্ছা, এখান থেকে দিল্লি গিয়ে পৌঁছালেন, রিসিভ কে করলো? বিদেশ দপ্তরের একজন নিম্নতম সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতেন, গিয়ে তাকে আপ্যায়ন করতেন এয়ারপোর্টে। এখন যাচ্ছেন কে? বিদেশ দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসছেন। এই তো হলো আমেরিকার বর্তমান অবস্থা। ভারতের কাছে কেন, বিশ্বের কাছে আমেরিকার অবস্থান খুব খারাপ। এই যে ভারতে মার্কো রুবিও এলেন এবং বিফল হয়ে ফিরে যাচ্ছেন, তিনি তার কথা বলেছেন। জয়শঙ্করজি কিন্তু একটাও কথা বলেনি। জয়শঙ্কর পরিষ্কার বলেছেন আমাদের তেল দরকার, আমরা তেল কিনবো বিভিন্ন উৎস থেকে এবং আমরা রপ্তানিও করব, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। তার পাল্টা উত্তর কিছু নেই। স্পিকার ফোনে শোনানোর কি দরকার জয়শঙ্করজিকে? ট্রাম্প আমার খুব ভালো বন্ধু, মাই গ্রেট ফ্রেন্ড, বলার কি দরকার?
আসলে তৈলমর্দন চলছে, তৈলমর্দন। তার মধ্যেই আবার হুঙ্কার যে কোনো কিছু করতে হলে ওরা জানে যে কাকে ফোন করতে হবে, তার মানে আমি সেরা, সেটা কিন্তু উনি বকল হয়ে বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লোক এই ট্রাম্প। মিড টার্ম ইলেকশনে হার তো নিশ্চিত। এখন তার জনপ্রিয়তার হার নেমে গেছে 29-এ, 29, আর মোদিজির হচ্ছে 87। চাঁদের সঙ্গে ওই পয়াকার দয়ের তুলনা আর কি। তো এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে বিন্দু মাত্র আলোচনা হয়নি, ভারত ইচ্ছাও প্রকাশ করেনি, কারণ বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে ট্রাম্পকে সুযোগ দেওয়া হবে, সেই সুযোগ ভারতবর্ষ দিতে রাজি নয়। ভারতবর্ষ যা করবে একলা করবে, এতদূর একলা এগিয়ে গিয়েছে, বাকি শেষটুকুও ভারতবর্ষ একলাই করবে। ট্রাম্পের ক্ষমতা হলে ট্রাম্প এখানে জাহাজ ভিড়িয়ে দেখাক এবং এখানে ট্রাম্পের সিআইএ এর লোকজনকে দিয়ে খাটিয়ে দেখাক। আসলে আপনি যে কথাটা বললেন, আমি দুইজনের বক্তব্য শুনলাম এবং আমার এখানে মত হচ্ছে যে প্রভাব পড়ারই কথা। ধরে নেন বাংলাদেশ নিয়ে তারা টু শব্দটি করলো না, টু শব্দটি করলো না, তারপরেও কিন্তু এখানে প্রভাব পড়বে। কারণ রাজনৈতিক নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী যারা থাকে বা কূটনীতিক যারা থাকে, তারা যখন কোথাও যায়, তারা যদি মানে হাঁচি দিতেও যায়, তবুও আমাদের ধরে নিতে হবে সেখানে রাজনীতি রয়েছে। আর সরাসরি দিল্লিতে না গিয়ে কলকাতায় যে যাচ্ছেন, এটা তো আরো রহস্যজনক। দাল মে কুছ তো কালা হায়, এটা তো চিন্তার ব্যাপারই। আর পশ্চিমবঙ্গে যাবেন, বাংলাদেশ নিয়ে আলোচনা হবে না, সেটা প্রকাশ্য বা গোপনে, সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না। অলরেডি তিনি এবং পশ্চিমবঙ্গ শেষ করে তিনি দিল্লিতে পৌঁছে গেছে নাকি? জি জি, তাহলে সবসময় জানি মানুষ গোড়া থেকে গাছের আগায় ওঠে, এমনি দেখলাম আগা থেকে গাছের গোড়ায় গেলেন। তো এটা তো আমাদের জন্য চিন্তার বিষয়, কোনো না কোনো আলোচনা তো হওয়ারই কথা, না হওয়াটাই বরং স্বাভাবিক। তো আমার সবচেয়ে মজা লাগে, মানে বিচিত্র একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, ইরান কিন্তু বলে দিয়েছে যে ভারতের কাছ থেকে যেন ভদ্রতা শিখে আসে, এই কথাটাও বলেছে। এইবার আমাদের বাংলাদেশের কেউ কেউ রাগ করতে পারে ইরানের উপরেও, যে ভারতের কাছ থেকে, ভারতকে তারা এত হেয় দৃষ্টিকোণ থেকে দেখে, ভারতে গোমূত্র খায়, ভারত হাগে মুতে রাস্তাঘাটে, সেই দেশের কাছ থেকে ইরান আমেরিকাকে ভদ্রতা শিখতে বললো। এটা আমেরিকানরা কি বলবে জানি না, তো বাংলাদেশে অনেকে আহত হবে, অনেকে কষ্ট পাবে, সেটা আমরা জানি। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তবে বাংলাদেশ সম্পর্কে অবশ্যই আলোচনা হয়েছে এবং হবে। তিনি এইখানে যখন এসেছেন, শুধু বাংলাদেশ প্রসঙ্গ থাকবে না, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নাই। এই প্রসঙ্গটা সেখানে আসবে, আলোচনা হবে, সমালোচনা হবে। আর এটা একটা বার্তা। আপনি দেখেন, চীনে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প, ফিরে যাওয়ার পরেই কিন্তু মার্কিন সৈন্য 5,000-6,000 ঢুকে গেল তেহরানে। জি, শেখ ফরিদ কি শুনতে পাচ্ছেন আমাকে? শেখ ফরিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার হচ্ছে শেখ ফরিদ হ্যাং হয়ে গেছেন, আমার ধারণা শেখ ফরিদ হ্যাং হয়ে গেছেন। আমরা আশা করি ওনাকে পাবো, দেখা যাক কি হয়। উনি যদি যুক্ত হন আমরা ওনার কথা শুনবো। ওহিদুল ইসলাম, একটু শুনি আপনার কাছ থেকে। এই শেখ হাসিনার এই যে ইন্টারভিউ গত সপ্তাহে প্রকাশিত হলো বিভিন্ন দৈনিকে, আমার মনে হয় শেখ ফরিদ এক্ষুনি আসবেন। আমরা একটু দেখতে পারি কিনা। শেখ ফরিদ কি আছেন? কোনো একটা প্রবলেম হচ্ছে, উনি হয়তো সিটে নাই এই মুহূর্তে। চলে আসছেন। শেখ ফরিদ কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন অফ। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি আমার এখানে প্লিজ। একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি জি, আপনি হ্যাং হয়ে গেছেন। জি প্লিজ, তারপর বলেন। আমার ধারণা এখানে অবশ্যই প্রভাব পড়বে। এই রুবিও সাহেব, যে মিস্টার রুবিও যে আসলেন, হুম। তো এখানে তো কোনো না কোনো কিছু ঘটবেই। কারণ একেবারেই শুভেন্দু অধিকারীর রাজ্যে চলে আসলেন, এটা আলোচনা হবে না, এটা আমরা কি করে বিশ্বাস করি? তবে আমার মনে হয় বাংলাদেশ প্রসঙ্গ এখানে বেশি প্রাধান্য পাবে। আপনার তো জানা আছে যে অলরেডি আমার ভাবির ছেলেদের যে সরকার, মুসলেখা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ভারত সীমান্তে তিস্তা, সেখানে একটা বাঁধ তারা বানাবে, ব্যারেজ বানাবেন। আপনারা সেই ঘোষণা তো শুনেছেন। এটা এই 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 ব্যারেজ দেওয়া কিন্তু শুধুমাত্র এই ভারতের জন্য সমস্যা না। ওইখানে ব্যারেজ দেওয়া মানে চীনের উপস্থিতি, সেটা কিন্তু আমেরিকা কোট করে নিয়েছে আগেই। এটাও একটা কারণ থাকতে পারে। কারণ চীনের সাথে যে
বাংলাদেশের এই মুহূর্তে সখ্যতা, একদিকে চীনের সাথে সখ্যতা, পাশাপাশি কয়েকদিন আগে আমার ভাবির পোলারা আজকে নাকি ঘুরে আসলো চীনে থেকে। তো সব মিলিয়ে আমেরিকা এটা ভালো চোখে, যদিও এখন এই মুহূর্তে আমেরিকার দাসখত দেওয়া সরকার, কিন্তু তারা তাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ তারেক রহমানের যে সরকার, এই সরকারকে ভারত তো বিশ্বাস করবেই না, প্রশ্নই আসে না, কোনোভাবেই বিশ্বাস করবে না। পাশাপাশি আমেরিকাও কিন্তু তাকে বিশ্বাস করবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। কারণ আবার ওইদিকে চায়নাও তাকে বিশ্বাস করতে পারতেছে না, কারণ জলসীমানায় চলে আসবে আমেরিকা কোনো কৈফিয়ত ছাড়াই, এই অনুমতি তাদের দেওয়া হয়ে গেছে। তো বাংলাদেশে এখানে তার উপস্থিতি, রুবিওর উপস্থিতি এই দক্ষিণের এই উম, দক্ষিণাঞ্চলে, এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে বিশাল প্রভাব পড়বে। শুধু ক্ষমতা না, এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। আপনি এটা মনে আবার দেখেন, ওইখানে রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাচ্ছে। আবার ভারতে তার আগে কিছুদিন আগে ভারতে কিন্তু 5,000 রাশিয়ান সৈন্য এসে গেছে। সব মিলিয়ে এখানে আপনি আমাদের দেশ বলেন, ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, এমনকি সেখানে ইরান নিয়েও কথা হবে, কোনো সন্দেহ নাই। তো এখানে একটা জটিল বিষয় কাজ করতেছে, আমরা অপেক্ষা করে দেখি কি হয়। তো আমার মনে হয় এখানে বাংলাদেশ প্রসঙ্গটা প্রাধান্য পাবে বলে আমি মনে করি। প্রভাব পড়বে, ওই যে আমাদের সাংবাদিক সাহেব বলেছেন যে সাইড ডিশ হলেও বাংলাদেশ থাকবে, এটা সত্য। অন্তত এটুকু সত্য, সাইড ডিশ হিসেবে বাংলাদেশ থাকবে, কোনো সন্দেহ নাই। তারা তো শুধু বাংলাদেশের জন্য আসে নাই, এত বিমান ভাড়া দিয়ে এত চিন্তা চেতনা করে তো শুধু বাংলাদেশ নিয়ে তারা পড়ে থাকবে, এটা আমিও বিশ্বাস করি না। কিন্তু সাইড ডিশ হলেও অবশ্যই বাংলাদেশ থাকবে, কোনো না কোনো ভাবে বাংলাদেশের নাম আসবে, বাংলাদেশের প্রসঙ্গ আসবে, শেখ হাসিনার প্রসঙ্গ আসবে, খলিলুর রহমানের প্রসঙ্গ আসবে, ইউনূসের প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নেই। যেটা আমাদের মারুফ ভাই বললেন যে ইউনূস কোনো না কোনো ভাবে টিকে থাকার চেষ্টা করতেছে ভাবির পোলাদের মাধ্যমে, অথবা ভাবির পোলাদের নিয়ে ইউনূস টিকে থাকতে চাচ্ছে, এটা তারা এই অপপ্রয়াস চালিয়ে যাবেই। আর আমার কাছে একটা বক্তব্য ভালো লাগলো, এটা ঠিক, যদি বিএনপি সুযোগ পায় যে কোনো মুহূর্তে কিন্তু খলিলুর রহমানকে হটিয়ে দিবে, এটাও সত্য। তারা তাদের কাউকে রাখবে না, কোনো সন্দেহ নাই। তো রাষ্ট্রপতিও তারা রাখতে চাইবে না, কিন্তু যেহেতু তারা পাপেট হিসেবে তাকে এখানে এর আগে রেখেছিল 18 মাস, ভাবির পোলাদেরও নিরাপত্তার ব্যাপারে সে চেষ্টা করে যাবে, এই প্রসঙ্গ আসতে পারে। বাংলাদেশের সাথে যে সামরিক চুক্তি হয়েছে, এটা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যারা এই মুহূর্তে আমেরিকার পাপেট, তারা হয়তো এটা নিয়ে ভাবতেছে না, এই বিষয়েও ভারতের সাথে কথা হবে। কারণ এই চুক্তির প্রভাব সবার আগে পড়বে ভারতের উপরে, তার উপরে এই চুক্তির প্রভাব পড়বে চায়নার উপরে। বাংলাদেশে এখানে তো কাবাব মে হাড্ডি অথবা বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার মতো আমরা লাফালাফি করতেছি। এই চুক্তি যে আমাদের জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলতেছে না, চামচামি করেই যাচ্ছে। সাংবাদিকেরাও দেখি কোনো কোনো সাংবাদিক, আমরা জানি সাংবাদিকেরা অন্তত শেষ মুহূর্তে জাতীয় স্বার্থে কথা বলবে, কিন্তু কিছু কিছু সাংবাদিক দেখলাম এই তথাকথিত মার্কিন গোলামী চুক্তিকে তারা এমন ভাবে প্রচার করতেছে, মনে হয় এটা বোধহয় বেহেশতের টিকিট একটা, কিন্তু এটা যে দোজখের টিকিট এটা বুঝতেই পারতেছে না তারা। কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমার ধারণা এই বিষয়টা নিয়েও সেখানে অবশ্যই আলোচনা হবে, কোনো সন্দেহ নাই। তেমনি এটাও বলতে হবে যে এই যে মার্কিনিরা তাদের মন্ত্রীকে এখানে শুধুমাত্র যে বাংলাদেশের জন্য পাঠিয়েছে তাও না, কারণ তাদের বিনিয়োগ এত সস্তা না, তাদের বহুবিধ স্বার্থ আছে এখানে। চায়নার বিরুদ্ধেও আবার ভারতকে দরকার, বাংলাদেশে যেমন আমেরিকান পন্থী দলদাস দরকার, তেমনি ভারতও তো চায়নার বিরুদ্ধে তাদের লাগবে। কারণ চায়নার সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে সেই টক ব্যর্থ হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। সেইখানে পুরো চাইনিজ এবং ডোনাল্ড ট্রাম্প, চীনের নেতা এবং আমেরিকার প্রেসিডেন্টের যে আলোচনা, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আমরা বুঝতে পারতেছি। তো তার জন্য এখন এই মুহূর্তে ভারতকে দরকার। ভারত আবার বলে দিয়েছে যে তারা স্বাধীন কূটনীতি, স্বাধীন